শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তাই কামনা করি। যেহেতু এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, করোনা পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে, কাজেই তোমরা সাবধানে থাকবে, ঘরে বসে লেখাপড়া করবে। যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, ঘরে বসে লেখাপড়া করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি ঘর থেকে বের হতে হয় তাহলে মাস্ক পরে বের হবে, আর ঘর থেকে বের না হয়েই ভালো। আমি ত্রিফল চৌধুরী, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, পিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিকেজিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর রসায়ন বই থেকে অ্যালকেন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অ্যালকেনের প্রস্তুতি, ব্যবহার, ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম থেকে অ্যালকিন নিয়ে আলোচনা করব। এখন আমরা মূল পাঠে চলে যাই। তাহলে আমাদের জানতে হবে অ্যালকিন কী। আমরা জেনেছিলাম অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, সেই রূপ অ্যালকিনটা থাকবে কার্বন কার্বন ডাবল বন্ড, অর্থাৎ যে জৈব যৌগের অণুতে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। জৈব যৌগ বলতে কার্বন হাইড্রোজেন যৌগ, সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তখনই সেটি হবে অ্যালকিন। যেমন আমরা লিখতে পারি সি ডাবল বন্ড এইচ, কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, এদিকে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, সেই জন্য সেটার নাম অ্যালকিন। এবং অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। যদি n এর মান আমরা 2 ধরি তাহলে C2H, 2 × 2 H4 ইথিন। তাহলে অ্যালকিনের নিম্নত সদস্যগুলো হচ্ছে, প্রথম সদস্যের নাম হচ্ছে ইথিন, যেমন H2C ডাবল বন্ড CH2 বা সংক্ষেপে C2H4। প্রোপিন CH3CH2, CH3CH ডাবল বন্ড CH2, সেটা হবে প্রোপিন, অর্থাৎ C3H6। অ্যালকিন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, এইভাবে নামগুলো যাবে। হ্যালোজেন, হ্যালোজেন বলতে আমরা জানি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন। হ্যালোজেন ক্লোরিন এবং ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ইথিন, ক্লোরিন এবং ব্রোমিনের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। সেই জন্য অ্যালকিনকে অনেক সময় ওলিফিন বলা হয় বা ওয়েল ফর্মিং। ওলিফিন গ্রিক শব্দ, সেটি ওলিফিন, OLIFIN, বা ওয়েল ফর্মিং, অর্থাৎ তৈল উৎপন্ন হয়, সেই জন্য সেটাকে ওলিফিনও বলা হয়। তাহলে প্রশ্ন থাকতে পারে ওলিফিন কি, অর্থাৎ অ্যালকিনই ওলিফিন, যেহেতু তৈল উৎপন্ন করে সেই জন্য অ্যালকিনকে ওলিফিন বলা হয়। অ্যালকিনের নাম এখন আমরা জানব। অ্যালকিনের নামকরণ IUPAC সিস্টেম, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেই সংস্থা থেকে অ্যালকিনের নামকরণ করা হয়েছে। আমরা অ্যালকেনের নাম দেখেছিলাম, অ্যালকেন নাম শেষের অংশটা ANE, ALKANE, সেইখানে N বাদ দিয়ে অ্যালকিনে হবে ENE, ALKENE, অর্থাৎ N এর পরিবর্তে ENE যোগ করে অ্যালকিনের নামকরণ করা হয়। যেমন অ্যালকেন ইথেন, সেটি অ্যালকিনের বেলায় হবে ইথিন, প্রোপেন, প্রোপিন। যেমন C2H6 ইথেন, আর সেটি হবে C2H4, আর সেটি হলো প্রোপেন। C3H8, সেখানে হবে C3H6, প্রোপিনের বেলা হবে C3H6, অর্থাৎ সেখানে দুটি হাইড্রোজেন কমবে। এখন আমরা জানব অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিন দুইভাবে প্রস্তুত করা যায়, ইথাইল ক্লোরাইড থেকে এবং ইথানল থেকে। ইথাইল ক্লোরাইড এবং ইথানল। তাহলে ইথাইল ক্লোরাইডটা কি আমাদের জানতে হবে। অ্যালকাইল, অর্থাৎ ইথেন থেকে একটি হাইড্রোজেন সরে যাবে, সেখানে হ্যালোজেন গ্রুপ ঢুকবে, তখনই সেটা হবে ইথাইল ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড, যাই বলি না কেন। তাহলে CH3CH2, সেখানে যদি সেটি অ্যালকেন থাকতো তাহলে CH3CH3 হতো, একটা হাইড্রোজেন সরে সেখানে ক্লোরিন ঢুকছে, সেই জন্য সেটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, CH3CH2Cl।
সংক্ষেপে C2H5Cl ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়, সাথে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। যেমন এখানে আছে CH3CH2, সেখানে একটি হাইড্রোজেন যাবে, H2C ডাবল বন্ড CH, একটা হাইড্রোজেন সরা যাবে, সেখানে ডাবল বন্ড হবে, সেখান থেকে ক্লোরিনটাও চলে যাবে, একটি হাইড্রোজেন যাবে, তাহলে H2C ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন, তাহলে HCl চলে যাবে, HClটা N এর সাথে যাবে, NaCl সোডিয়াম ক্লোরাইড, আর H+টা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, কী উৎপন্ন হবে? পানি। এটা হলো পানি, এটা সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা ইথানল থেকে কীভাবে তৈরি করতে পারি? ইথানলকে অধিকতর গাঢ় সালফিউরিক অ্যাসিডে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়। যেমন CH3CH2OH, সেখানে একটা হাইড্রোজেন সরে একটা গ্রুপ ঢুকে ফাংশনাল গ্রুপ OH, সেই জন্য এটা ইথানল নাম হয়েছে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, অর্থাৎ অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে উত্তপ্ত করলে ইথিন তৈরি হয়। CH3CH2OH, সেখানে একটা H যাবে আর OHটাও চলে যাবে, তাহলে হবে H2C ডাবল বন্ড CH2, আর একটি H যে গেল, Hটা OHের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, অর্থাৎ সেটি হলো H2O। আশা করি শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা বুঝতে পেরেছ। এখন আমরা অ্যালকিনের বিক্রিয়া নিয়ে আলোচনা করব, বিক্রিয়া এবং ধর্ম নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, তাহলে বুঝতে অসুবিধা হবে না। আশা করি তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। এখন আমরা যাচ্ছি অ্যালকিনের ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথম, অ্যালকিনের রাসায়নিক ধর্ম। প্রত্যেক যৌগেরই কিছু ধর্ম থাকে, সেই হিসাবে অ্যালকিনের ধর্ম রয়েছে রাসায়নিক ধর্ম। অ্যালকিনে আমরা আগেই জেনেছি, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয়, অর্থাৎ ডাবল বন্ড থাকার কারণে রাসায়নিকভাবে সক্রিয়। একটি বন্ড সিগমা বন্ড থাকবে, একটি পাই বন্ড, কারণ দ্বিবন্ধনের একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলকভাবে দুর্বল। অর্থাৎ দ্বিবন্ধনের মধ্যে একটি হলো পাই বন্ধন, একটি সিগমা বন্ধন। পাই বন্ধনটি দুর্বল কিন্তু সিগমা বন্ধনটি সবল। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধনটা ভেঙে যায়, অর্থাৎ পাই বন্ধনটা ভেঙে যাবে, এবং ভেঙে যাওয়া মানেই হলো সে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করবে, অর্থাৎ যে কোনো জিনিসের সাথে যুক্ত হবে। তাহলে কী কী জিনিসের সাথে যুক্ত হতে পারে? অ্যালকিন হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, পানির সাথে বিক্রিয়া প্রদর্শন করতে পারে, এবং হ্যালোজেনের সাথে বিক্রিয়া প্রদর্শন করে, এবং জায়মান অক্সিজেন দ্বারা সেটি জারণ করতে পারে, এবং ইথিনের পলিমারকরণ বিক্রিয়াও আছে। প্রথমে আমরা জানব হাইড্রোজেন সংযোজন। নিকেল প্রবাহকের উপস্থিতিতে ইথিনকে হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। তাহলে আমরা কি বলতে পারি? H2 আমরা জানছি ইথিন সংকেত হচ্ছে H2C ডাবল বন্ড CH2, সেখানে যদি হাইড্রোজেন যোগ করি নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডাবল বন্ডটা ভেঙে যাবে। এখন এখানে দুইটা হাইড্রোজেন প্রবেশ করবে, তখন তার সংকেত দাঁড়াবে CH3CH3, অর্থাৎ H3CCH3, অর্থাৎ সেটি হবে ইথেন। এখন যদি আমরা পানি সংযোজন করি, ইথিনের সাথে পানি যোগ করি, ফসফরিক অ্যাসিড প্রবাহকের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ ও উচ্চ চাপে বিক্রিয়া করলে ইথানল উৎপন্ন হয়। যেমন আমরা ইথিনের সংকেতটা জানি H2C ডাবল বন্ড CH2 প্লাস H2O পানি যোগ করলাম, সেখানে প্রবাহক হিসাবে থাকবে উচ্চ তাপ এবং উচ্চ চাপ এবং অ্যাসিড ফসফরিক অ্যাসিড। সেখানে কি হবে? একটি ইথিনের একটি হাইড্রোজেনে পানির একটি হাইড্রোজেন ইথিনের হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, CH3 হবে, আরেকটি হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হবে অন্য হাইড্রোজেনের সাথে।
সেই হিসাবে সেটি সংকেত হবে CH3CH2 OH ইথানল। অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, অ্যালকোহল এবং পেট্রোলিয়াম শিল্পের দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এই জন্য এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আরেকটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব, ব্রোমিন সংযোজন। ইথিনের মধ্যে যদি লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করি, তাহলে ইথিনের লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমোইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, দূর হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যেসব কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই বিক্রিয়া প্রদর্শন করে। ইহা দ্বারা আমরা বুঝতে পারি ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ, এই বিক্রিয়ার মাধ্যমে তা প্রমাণিত হয়। যেমন H2C ডাবল বন্ড CH2 প্লাস Br2, অর্থাৎ দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে CH2Br, অর্থাৎ ডাইব্রোমোইথেন। এখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সাথে ইথিনের বিক্রিয়া দেখব। ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়, অর্থাৎ দুইটা OH গ্রুপ ঢুকবে। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ আগের মতোই বিবর্ণ হয়ে যায়, অপসারিত হয়। এবং ইহা দ্বারাও যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে এই বিক্রিয়া প্রদর্শন করে, এবং ইহা দ্বারা আমরা বুঝতে পারি যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে, এবং সেই জায়মান অক্সিজেন এবং দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটি যদি আমরা বলি H2C ডাবল বন্ড CH2 প্লাস H2 পানি থাকবে এবং জায়মান অক্সিজেন, তৃতীয় বন্ধনীর মধ্যেও থাকবে। প্রভাবক হিসাবে থাকবে Km পটাশিয়াম পারম্যাঙ্গনেট, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, CH2OH, অর্থাৎ দুইটি হাইড্রোজেন গ্রুপে, অর্থাৎ কার্বন দুইটি হাইড্রোজেন আছে ইথিনের ডাবল বন্ড কার্বনে যে দুইটি হাইড্রোজেন আছে সেখানে OH গ্রুপ প্রবেশ করবে। এখন যেটির নাম হবে সেটির নাম হবে ইথিলিন গ্লাইকল। ইথিলিনের পরিমাণকরণ বিক্রিয়া, সামান্য পরিমাণ অক্সিজেন উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডল চাপে ও 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে, এবং এই বিক্রিয়া ইথিনকে বলা হবে মনোমার। এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে সেটি পড়বে এবং অনুশীলন করবে, সেটি গুরুত্বপূর্ণ। সেই জন্য NCH2 ডাবল বন্ড CH2 অসংখ্য ইথিন 1000 বায়ুমণ্ডল চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সামান্য অক্সিজেনের উপস্থিতিতে সেটি ভেঙে যায়, ডাবল বন্ড ভেঙে CH2 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ বিভিন্ন সংখ্যক বেশি পরিমাণে তৈরি হবে পলিথিন। সেখানে সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ ইথিন ছিল ডাবল বন্ড, পলিমারকরণের মাধ্যমে সেটি সিঙ্গেল বন্ডে পরিণত হয়েছে, পলিথিন উৎপন্ন হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই জিনিসগুলো অনুধাবন করতে পেরেছো। তোমরা মনোযোগ সহকারে পড়বে, বইয়ের 274 এবং 275 পৃষ্ঠা অনুশীলন করবে, খাতায় লিখবে, তাহলে সমস্যা হবে না। প্র্যাকটিস করতে হবে, ঘরে বসে লেখাপড়া করে মনোযোগ সহকারে লেখাপড়া করবে, কারণ আমাদের প্রতিষ্ঠান বন্ধ, কাজেই ঘরে বসবি, পড়াশোনা চালিয়ে যেতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।